সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর ইউটিউব চ্যানেল বং স্টাডি হাব। অবশ্যই তোমাদের এবং আমাদের সবার প্রিয় এবং আমার নাম সৌমিক সরকার এবং আমি প্রথম এই বং স্টাডি হাব চ্যানেলে তোমাদের পড়াতে চলেছি ফিজিক্সের NLM, নিউটনস ল অফ মোশন। দেখো, যেহেতু এটা আমার বং স্টাডি হাবের প্রথম ভিডিও, এর পরবর্তী ক্ষেত্রে আমরা ভিডিওতে কিভাবে আমি পড়াবো তার সম্পর্কে একটা সঠিক ইন্ট্রোডাকশন তোমাদের দিই। দেখো, দেখো তোমাদের হাতের সময় কিন্তু খুবই কম। তুমি যেই মেসি বলো আর WBJ বলো, সে 3-4 মাস সময় থাকলো, সেই 3-4 মাস দেখবা কখন 2 মাসে কনভার্ট হয়ে গেছে তুমি বুঝতেই পারোনি। সেটা সময় যেহেতু কম, সময়টাকে ইফেক্টিভলি আমাদের কাজে লাগাতে হবে। তাই আমি ভেবেছি যে তোমাদের WBJ PIQ ওরিয়েন্টেড পড়াশোনা করার জন্য, অর্থাৎ তোমাদের PIQ দেবো, সেই PIQ থেকে সেই টপিকটাকে আমি আলোচনা করে দেবো। অর্থাৎ যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়েই আমি একটা সুস্পষ্ট তোমাদের রিভিশন করে দেবো। আমি একদম পুরোপুরি বেসিক থেকে আসবো না, যে একদম দেখা যাচ্ছে অন্যদার কথা মতো আমি সেটাকে মেনটেন করার চেষ্টা করেছি, যে একদম পুরো বেসিক থেকে আসবো না, যে ওয়ার্ক কাকে বলে, ওয়ার্ক সম্পর্কে আমি ডেফিনেশন বলছি। তাহলে ওই ডেফিনেশন বলতে গেলে তোমার দেখা যাচ্ছে ওইখান থেকে কোনো প্রশ্ন আসলো না, ওর অ্যাপ্লিকেশন দিল, সেই অ্যাপ্লিকেশন তুমি পেলো না। এবং WBJতে অ্যাপ্লিকেশন রিলেটেড মানে প্রশ্নগুলো কিন্তু ভালো আসছে। তোমরা জানো WBJের কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু একটু হায়ার দিকে থাকে, একটু হাই দিকে থাকে, যেই মেন্সের থেকে একটু হাই দিকে থাকে। সেজন্য তোমাকে ভালো করে অ্যাপ্লিকেশন শিখতে হবে, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা থিওরির অ্যাপ্লিকেশন শিখতে হবে। আমি সেই জন্য তোমাদেরকে সেই অনুসারে পড়ানোর চেষ্টা করবো। তাই একটাই রিকোয়েস্ট, দেখো আর বেশি কিছু কথা বলবো না, যেহেতু প্রথম ভিডিও তাই কিছু কথা বলতে হলো, যে একটাই রিকোয়েস্ট, তোমরা কোনো একটা খাতা বা কোনো একটা কপি বা পেন নিয়ে তোমরা সামনে বসো প্লিজ। 10 মিনিট, আমি তোমাদের বেশি এখানে শেখাবো না, আমি মোটামুটি 10 মিনিট তোমাদের সাথে সময় নিব এবং 10 মিনিটের মধ্যে তোমাদের পরিপূর্ণ একটা ধারণা, এখান থেকে একটা মার্কস পাক্কা করে গিয়ে থাকবো। এই টপিক থেকে একটা প্রশ্ন আসেই। দেখো, আমি PIQ-গুলোকে ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম, তোমাদের 4টে টপিকের উপর মূলত প্রশ্ন আসছে। ওরা বারবার প্রশ্ন করছে 4টে টপিকের উপর। সেই 4টে টপিক কি? 1 নম্বর, ওরা সবচেয়ে বেশি প্রশ্ন করছে স্ট্রিং যে সমস্ত প্রবলেম হয়, স্ট্রিং প্রবলেম যেগুলো হয়, আর যেগুলো তোমার দড়ি যেগুলো বলে, দড়ির যে সমস্ত টানের টেনশন ব্যাপারটা, সেইখান থেকে এরা প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে করছে। এই ভিডিওটা আমরা পার্ট 2-এ আনবো, ঠিক আছে? নেক্সট, ওরা কন্ট্যাক্ট ফোর্স, যেটাকে আমরা বলি ফ্রিকশন, এই ফ্রিকশন থেকে প্রশ্নগুলো বেশি করছে। ফ্রিকশন আর স্প্রিং ফোর্স, এই দুটোর মধ্যে, এই দুটো টপিকের মধ্যে ওরা কিন্তু ঘোরাফেরা করছে। এই ফ্রিকশন আমাদের আজকের টপিক কভার হবে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা কভার করার চেষ্টা করবো এই ফ্রিকশনটাকে। নেক্সট, ওরা প্রশ্ন করছে পুলি প্রবলেম। পুলি দেখবা অনেক প্রবলেম দেখা যায়, পুলি প্রবলেম, সেই পুলি প্রবলেম কিন্তু ওরা দেখা যাচ্ছে। এগুলো নাম শুনে ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি পুরো ডিটেলসে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? আর এই মূলত 3টের মধ্যেই আসছে। আর একটা সার্কুলার মোশনের কিছু কিছু পার্ট এর মধ্যে ঢুকাচ্ছে। সার্কুলার যে মোশন, তার কিছু কিছু পার্ট এখানে ঢুকাচ্ছে। খুবই, এর সংখ্যা কিন্তু খুবই কম সার্কুলার মোশনের। মূলত তোমাদের ফোকাস করতে হবে স্ট্রিং প্রবলেমের উপর আর ফ্রিকশন বা কন্ট্যাক্ট ফোর্সের উপর। আমি আজকে তোমাদের এই ফ্রিকশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের দিয়ে দেবো। দেখো, PIQ অ্যানালাইসিস করে এবং PIQ ওরিয়েন্টেডে আমি পড়ানোর চেষ্টা করবো। তো চলো আমি এটাকে মোছার চেষ্টা করি। দাঁড়াও, মোছার কিছু আর পাচ্ছি না, সেজন্য গেঞ্জিটাকে দিয়ে ইউজ করতে হলো। সরি বন্ধুরা, দেখি মুছে কি অসুবিধা হচ্ছে। দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার ভিডিওটাকে স্কিপ করে দাও, আমি দেখছি। আমি তোমাদের আজকে শেখাবো ফ্রিকশন, ঠিক আছে? ফ্রিকশন, পুরো ফ্রিকশনের যে বেসিক ডেফিনেশন, প্রত্যেকটা কিছু সমস্ত কিছু বলছি। দেখো, বেসিক জিনিস আমি আর লিখবো না, এখানে লিখলে সময় নষ্ট হবে। বেসিকগুলো আমি তোমাদের মুখে বলি। দেখো, ফ্রিকশন হচ্ছে একটা ফোর্স। ফার্স্ট অফ অল কি ফ্রিকশন? একটা ফোর্স। সেটা কি করে? একটা রিলেটিভ মোশনের অপোজিট সাইডে সবসময় লাগে। একটা ধরো কোনো বস্তু চলছে, রিলেটিভ মোশন চলছে, তার ঠিক অপোজিট সাইডে এই ফ্রিকশন বলটা লাগে। এবং ফ্রিকশন সবসময় কোনো বস্তুর গতিকে কি করে? বাধা দেয়। না হলে কোনো বস্তু চলতে থাকতো, কোনো বস্তু যদি চলতেই থাকতো, যদি তার বাধা না থাকতো, তাহলে ফ্রিকশন কি করে? তার একটা বাধা দেয় এবং তাকে সবসময় থামানোর চেষ্টা করে। ফ্রিকশন হচ্ছে অপোজিট ফোর্স, এটা আমরা সবাই জানি। এবং ফ্রিকশন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট মানে দুটি তলের মধ্যে সংস্পর্শ থাকাকালীন কিন্তু এই ফ্রিকশনটা ঘটে। সেটা একটা তলের মধ্যে হতে পারে, 2-3টে তলের মধ্যে হতে পারে। প্রত্যেকটা তল যখন একে অপরের সংস্পর্শে থাকবে, তখন আমার এই কন্ট্যাক্ট ফোর্স বা ফ্রিকশন ফোর্সটা হয়। তাহলে ফ্রিকশন কি? যে একটা বাধা দানকারী একটা বল, বেসিক, যেটুকু না বললেই না। এবার দেখো, এই ফ্রিকশনকে আমরা দুটি ভাগে ভাগ করি। কি কি ভাগে? আমরা একটাকে বলি স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। এইখানে আমাকে একটু ভালো করে জানতে হবে স্ট্যাটিক ফ্রিকশন কি আর কাইনেটিক ফ্রিকশন কি, এখানে আমাকে একটু ভালো করে জানতে হবে। জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, তারপর PIQ নিয়ে আসছে। দেখো, PIQ এখান থেকে পেয়ে যাবে, এই জিনিসটাগুলো ভালো করে জানলে পেয়ে যাবো। দেখো, এই ফ্রিকশন করতে গেলে তোমাকে অনেক কি হবে? ফ্রি বডি ডায়াগ্রাম একটা জিনিস তোমাদের শিখতে হয়। ফ্রি বডি ডায়াগ্রাম মানে তোমাকে ডায়াগ্রাম দেখে তোমাকে বুঝতে শিখতে হয়। সেটা করলে সুবিধা হয়, আমি আজকে শিখে দিচ্ছি, অসুবিধা নাই। তো দেখো, কি বললাম, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন, এই দুটো ভাগে এই ফ্রিকশনকে আমরা ভাগ করি। এর পার্থক্য কি? স্ট্যাটিক ফ্রিকশন, দেখো তোমরা বলো তো স্ট্যাটিক ফ্রিকশনের সূত্র কি? তোমরা অনেকে বলবে তারা স্ট্যাটিক ফ্রিকশন FS দিয়ে আমরা এটা μs × n দিই, এটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি, μs.n, এটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি।
খবরদার না, এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন না। স্ট্যাটিক ফ্রিকশনের এক্সাক্ট কোনো মান নেই, তোমরা হয়তো ভুল জেনেছো বা বুঝতে পারো না ব্যাপারটা। স্ট্যাটিক ফ্রিকশনের এক্সাক্ট কোনো মান নেই। স্ট্যাটিক ফ্রিকশন এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের মান হচ্ছে মিউ এস ডট এন। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ ফ্রিকশনটা সবসময় চেঞ্জ হতে থাকে। কিন্তু কাইনেটিক ফ্রিকশন এই কিন্তু কনস্ট্যান্ট। আমি কি বললাম, স্ট্যাটিক ফ্রিকশন না, এটা কিন্তু লিমিটিং। তাহলে এফ লিমিটিং ফ্রিকশন আমরা লিখি যে মিউ এস ইন্টু এন। স্ট্যাটিক ফ্রিকশন যেটা বলছি তার মানটা দেখো এফ এস। স্ট্যাটিক ফ্রিকশন এর মানটা কি হয়, এর মানটা তোমার 0 থেকে এফ লিমিটের মধ্যে থাকে, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশনটা কি হয়, 0 থেকে লিমিটিং ফ্রিকশন এর মধ্যে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনটা ভ্যারি করে। এবং স্ট্যাটিক ফ্রিকশনটা আমি তোমাদের ডিটেলসে বলছি, দেখো ব্যাপারটা আমি তোমাদের আগে এখানে বলছি, তাই তোমাদের তখন ডায়াগ্রামে বোঝাবো তো আরো পরিষ্কার হয়ে যাবে। ভালো করে শোনো, একটুখানি দাঁড়াও, তোমাদের এরকম বলি একটু দাঁড়াও, শোনো ভালো করে, সময় দাও একটু। 0 থেকে এফ লিমিটিং এর মধ্যে তোমার স্ট্যাটিক ফ্রিকশনটা কিন্তু হয়। স্ট্যাটিক ফ্রিকশন না, এটাকে আমরা এফ লিমিটিং বলি, যেটাকে মিউ এস ডট এন দ্বারা আমরা প্রকাশ করি। এন কি, এফ এস কি? আরে এফ ইউএস হচ্ছে কি, ইউএস হচ্ছে কোফিশিয়েন্ট, ওই যে দুটো তলের মধ্যে যে কোফিশিয়েন্ট সেটা হচ্ছে মিউ এস, ঠিক আছে। ফ্রিকশন কোফিশিয়েন্ট যেটাকে আমরা বলে থাকি মিউ এস। এবার কাইনেটিক ফ্রিকশন আমি বলছি, কাইনেটিক ফ্রিকশন দেখো আমরা এফ কে সিমিলারলি মিউ কে ডট ডট এন দ্বারা আমরা প্রকাশ করি। এইখানে কোনো ঝামেলা নাই, এটাকে আমরা মিউ কে ডট এনটাকেই আমরা কাইনেটিক ফ্রিকশন বলি। এটা কোনো লিমিটিং টিমিটিং ব্যাপার নাই, তার কারণে এ কখনো চেঞ্জ করে না, এ কিন্তু কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশনের মান কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, এ কখনো চেঞ্জ হয় না। কিন্তু ওই স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু ভ্যারিয়েবল হয়। স্ট্যাটিক ফ্রিকশন যেটাকে আমরা বলি, যে সূত্রটা বলি মিউ এস ডট এর, সেটা কিন্তু কখনো স্ট্যাটিক ফ্রিকশন না, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এবং এই লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনের মান 0 থেকে এফ লিমিটিং এর মধ্যে তোমার ভ্যারি করে। এবার বেসিক ডেফিনেশনটা আমরা আসি, যে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের বেসিক পার্থক্য কি। দেখো স্ট্যাটিক ফ্রিকশন যখন কাজ করবে, যখন বস্তু রেস্ট অবস্থায় আছে বা রেস্ট থেকে মোশনের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেস্ট থেকে মোশনের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন আমার যে ফ্রিকশনটা লাগে তখন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন বস্তু অলরেডি চলছে, একটা বস্তু অলরেডি চলছে, তার চলতেও কি বললাম, সে বস্তু থেমে যায়, তার কারণে ফ্রিকশন লাগে। চলন্ত অবস্থায় যে ফ্রিকশন লাগে সেটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। সিম্পল লজিক। আমি আবার বলি, একটা বস্তু যখন কি হচ্ছে, একটা বস্তু যখন রেস্ট থেকে চলার অভিমুখে যাচ্ছে, আর একটু কোণ এগিয়ে গেলে বা আর একটু বল প্রয়োগ করলে বস্তু চলতে থাকবে, সেই অবস্থায় যে ফ্রিকশনটা লাগে সেটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন একটা বস্তু চলে, দেখো একটা বস্তু যখন চলে, দেখবা একটা দেখো একটা বস্তু দেখো নজর তল বরাবর একটা বস্তুকে ছেড়ে দেবা, তখন যে করে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ওই আওয়াজটাই হচ্ছে ফ্রিকশন, বুঝলা? ওইটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আর যখন বস্তু চলার চেষ্টা করে তখন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। জাস্ট বেসিক ডেফিনেশন আমি তোমাদের বললাম। এবার আমি দুটোকে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করি। 1 মিনিট দাঁড়াবা, আমি একটু কিছু মুছার জিনিস পাই কি দেখি। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তো চলো, একটা মুছার জিনিস আমি অলরেডি পেয়ে গেছি। এবার দাঁড়াও, আমি ইন্ডিভিজুয়াল আলোচনা করছি, ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়াল আলোচনা করছি, তারপর আমরা পিআইকে দেখবা টাপার টাপ হয়ে যাবে, টাপার টাপ। জাস্ট একটু বেসিকটা বোঝানোর চেষ্টা করবো। দেখো আমি আলাদাভাবে আলোচনা করি কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশন কি ব্যাপারটা বলবো, আমি কি বললাম, যখন বস্তু চলছে, চলন্ত অবস্থায় বস্তুর যে ফ্রিকশন লাগে সেটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। এবং এটা সিম্পল লজিক। দেখো আমি এটাকে রাফ স্পেস নিলাম, রাফ স্পেস। এই যে ডট লাইন দিচ্ছি না, এই লাইনটার কিন্তু গুরুত্ব আছে। এই লাইনটা কিন্তু স্মুথ না, বোঝায় রাফ। আর রাফ না হলে ঘর্ষণ তো হয় না, স্মুথ হলে ঘর্ষণটা কম হয়, কিন্তু রাফ স্পেস। আমি একটা বস্তুকে এখানে রেখেছি, সিম্পলভাবে বস্তুটাকে একটু টেরিয়ে আঁকলাম। আমি ইচ্ছা করে আঁকার জন্য চেষ্টা করলাম, আঁকতে গিয়েও বেঁকে গেল, আমার দোষ নয়, ঠিক আছে? এটা ধরো 4 কেজি, এর বস্তুর ভর হচ্ছে দেখো 4 কেজি বস্তুর ভর। সিম্পল। দেখো আমি তোমাদের বলেছি 10-12 মিনিট, কিন্তু বলতে বলতে একটু টাইম এক্সপেন্ড হতেই পারে। তোমরা থাকো, সাথে থাকো, শেষ পর্যন্ত তোমরা বলবা যে বুঝতে পেরেছি। আমি একটু কথা দিচ্ছি, 4 কেজি, ঠিক আছে? একটা রাফ স্পেস, তার উপর একটা আমার বস্তু আছে, এর বস্তুর ভর হচ্ছে 4 কেজি। আমাকে এবার বলছে ডায়াগ্রাম এঁকে আমি তোমাদের দেখাবো। আমাকে বলছে যে আমি এই বস্তুটাকে কত 10 নিউটন বল দ্বারা আমি টানছি। তাহলে তার এটা কিন্তু স্ট্যাটিক না, রেস্ট না, কিন্তু এই বস্তুটা চলছে। একটু এইভাবে করলে সুবিধা হতো। আমি তোমাদের বলি এই বস্তুটা কিন্তু চলছে, এই চলন্ত অবস্থায় ফ্রিকশন লাগছে, তাহলে কি সেটা কাইনেটিক ফ্রিকশন হবে? তাহলে আমার কোনো ব্যাপারে আসছে না। তাহলে বস্তুটা যদি এই ধারে বল প্রয়োগ করি, যদি এই ধারে চলে, তাহলে নিশ্চয়ই কাইনেটিক ফ্রিকশন তার বিপরীতে। আমি বলি ফ্রিকশন কি সবসময় তার বস্তুর বলের বিরুদ্ধে, বস্তুর বলের বিপরীতে কাজ করে। তার মানে এই দিকে আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে। আমাকে বের করতে বলেছে এফ কে এর মান কত, আমি বের করবো। আরে ভাই এফ কে এর মান আমি এক্ষুনি বললাম না। আর এখানে বলেছে যে কোফিশিয়েন্ট অফ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন ইজ 2 লেভেল সারফেস, এটা আমরা বলছি 0.2 কোফিশিয়েন্ট, মিউ এর মান আমাকে বলতেছে। আরে ভাই আমি বললাম না যে এটা মিউ কে, সরি যেটা কাইনেটিক ফ্রিকশন মিউ কে ডট এন হয়,
আরে এন হয়, তাহলে আমার হয়ে গেল। আরে মিউটের মান কত 0.2 এখানে বসে দাও। আরে এন কত, দেখো এন জিনিসটা বোঝানোর জন্য আমি একটু ফ্রি বডি ডায়াগ্রাম তোমাদের দেখাই। ধরো এটা একটা বস্তু, একটা নির্দিষ্ট ভর আছে, এম একটা ভরের বস্তু, ঠিক আছে। বস্তুর এ নর্মালটা কি দেখো, বস্তু সবসময় এম জি মানে যেটা বস্তু যেটা বল প্রয়োগ করছে এফ, সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে, যেটাকে আমরা বলি এম জি। আর এই এম জির অপোজিটেই একটা নর্মাল কাজ করবে এন, সেই জন্য তো বস্তুটা স্থির আছে। যদি এম জি ইকুয়াল টু এন না হতো তাহলে বস্তুটা তো স্থির হতো না, বস্তু এইভাবে কম্পন দিত, এরকম কম্পন দিত না। যদি এন এর মান বেশি তাহলে বস্তুর উপরে দিকে উঠতো, যদি উপরে বলটা বেশি হতো। যেহেতু বস্তুটা এখানে স্থির আছে সেই হিসাবে আমরা কল্পনা করি এখানে এম জি আর এন কি হয়, সমান হয়, এন ইকুয়াল টু আমার এম জি হয়। বুঝতে পারলো, এইটুকু তফাৎ। বস্তুর ভার্টিক্যাল ভাবে উল্লম্বভাবে নাচানাচি করছে না, বস্তুটা উল্লম্বভাবে স্থির আছে, কিন্তু এই ধারে চলছে, এই ধারে চলুক। যেহেতু এই ধারে চলছে তাই আমি বলতে পারবো যেহেতু উপরের দিকে যাচ্ছে না, উপরে নিচে যাওয়া আসা করছে না, তাই বলবো এন আর এম জি সমান। সিম্পল ভাবে আমি এখান থেকে এন বের করে নিতে পারিনি। এই যে 4 কেজি আমাকে বলে দিছে 4, তাহলে ভর কত, মানে এন ইকুয়াল টু এম জি, আমরা বলতে পারি এন ইকুয়াল টু এম জি। বস্তুটা উপর নিচে যাওয়া তো করছে না, এই ধারে যাচ্ছে, তাহলে কত এন ইকুয়াল টু যদি এম জি হয় তাহলে এন ভর কত 4, ভর 4। আর জিটাকে সবসময় এখানে 10 ধরে চলবা, ঠিক আছে, সুবিধা হবে। 9.8 আর পয়েন্ট হিসেবে করার দরকার 10 ধরবা। তাহলে দেখো কত হলো 2/10 ইন্টু 4 ইন্টু 10 ইকুয়ালটা কত হলো 10 কেটে গেল 4, মানে 8 আমার অ্যান্সার আসলো 8 নিউটন। অর্থাৎ এতে ফ্রিকশন লাগছে 8 নিউটন, ফ্রিকশন লাগছে 8 নিউটন, ফ্রিকশন লাগছে 8 নিউটন। এবার যদি তোমাকে বলো এই যে ব্লকটার ত্বরণ কত হবে, আরে ত্বরণ কত হবে, এবার ত্বরণ বোঝার জন্য কি করবো, ব্লকটা যাচ্ছে কোন দিকে 10 নিউটন এই ধারে, তাহলে এই ধারে ফোর্স বেশি, আমি করবো 10 মাইনাস যে ধারে ব্লক যাচ্ছে সেই ফোর্সটা, তার বিপরীতে যে ফোর্সটা লাগছে সেটা কত দেখো এখানে 8 বসিলাম ইকুয়াল টু এম ইন্টু এ। এম মানে কত, বুঝতে ভর হচ্ছে 4 কেজি ইন্টু এ, দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাবো 2 ইকুয়াল টু 4 এ, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 1/2 হলো। যেহেতু বস্তুটা কাইনেটিক ফ্রিকশন আছে সেহেতু কিন্তু ত্বরণ পেলাম আমি। যদি বস্তুটা স্ট্যাটিক ফ্রিকশন থাকতো আর বস্তুটা স্থির তো, তাহলে আমি ত্বরণ কি করে পাবো, যেহেতু বস্তুটা চলছে তাই ত্বরণ পেলাম। স্ট্যাটিক ফ্রিকশনে কিন্তু ত্বরণ আর পাবো না। আমি তোমাদের একবারে বুঝে দিলাম যে ব্যাপারটা এইটা, যে বস্তুটা যেদিকে আমি টানছি তার বিপরীত দিকে ফ্রিকশন লাগে। এবার বস্তু যেহেতু এই ধারে যাচ্ছে তাই জন্য এই বলটার মান অবশ্যই এর থেকে বেশি হলো ফ্রিকশনের থেকে, ফ্রিকশনের থেকে বেশি না হলে তো বস্তুটা যেতে পারবে না ওই ধারে, তাই না। আমি এই ধারে যে বল দিয়ে টানছি যদি এই পেছনের দিকে আমাকে সেই বল দিয়ে টানে তাহলে তো বস্তুটা স্থির থাকবে। যদি সামনের বলটা বেশি হয় তাহলে তো সামনে যেতে পারবে, এই 10 মানটা বেশি। আমি কি বললাম এফ ইকুয়াল টু এম, এই সূত্র জানি, এফ এর মানটা কি, যেটা বেশি যে দিকে যাচ্ছে সেই বলটা মাইনাস তার বিপরীতে যে বলটা লাগছে সেইটা ইকুয়াল টু এম ইন্টু এ। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করলাম। আমরা কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন বের করতে পারি, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন বের করতে পারি। এবার আমি সিম্পলভাবে তোমাদের আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে ব্যাপারটা। দেখো আমি সিম্পলভাবে তোমাদের আরেকটা উদাহরণ দিই। কাইনেটিক ফ্রিকশনের উদাহরণ আছে, আমি তা মুছে ফেললাম কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়। আমি বেসিক ফান্ডায় আর একটা তোমাদের উদাহরণ দিই। দেখো ধরো এখানে একটা ব্লক আছে, এখানে ধরো একটা ব্লক তোমার আছে, সরি পেনটা একটু ক্ষুধার্থ মনে হয়, কালটা ঠিকঠাক পড়তে যায় না, এই পেনগুলো এরকমই হয়, পেন কিনতে কিনতে ফোকে হয়ে যাবো। দেখো এটা হচ্ছে ব্লক, এই ব্লক আছে। এবার আমাকে বলেছে যে আমি এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করছি, এর মান হচ্ছে 5√2, ঠিক আছে। ফোর্সটা আমি এই হরিজন্টাল প্রয়োগ করিনি, ভার্টিক্যালও প্রয়োগ করিনি, তার মধ্যবর্তী একটা কোণ বরাবর প্রয়োগ করছি, কোণ। আমি ধরলাম এই কোণটা হচ্ছে এই ভার্টিক্যাল সাপেক্ষে এইটা মানে এটা সাপেক্ষে ধরলাম এটা হচ্ছে 45 ডিগ্রি ধরলাম। তার মানে তোমরা এখান থেকে বলতে পারছো এর যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা কত হবে, হরিজন্টাল কম্পোনেন্ট কত হবে, এই 5√2 ভাঙো, আরে 5√2 হরিজন্টাল কথা যার সাথে কোনটা থাকে কস, হ্যাঁ কস কত বলে কস 45, ঠিক আছে, দারুণ কস 45 ডিগ্রি। আর যে অনুভূমিক যে হরিজন্টাল যেটা উপরের দিকে সেটার মান কত হয়, হরিজন্টাল না ভার্টিক্যাল ভাবে সেটার মান কত হয় 5√2 কত হয়, হ্যাঁ সাবাস সাইন 45 ডিগ্রি, তাই না। 5√2 সাইন 45 ডিগ্রি আমরা ভেঙে নিলাম। তা ভেঙে নিলাম তার কারণ কি, আমরা তো ফোর্স পাচ্ছিলাম না একটা ঠিকঠাকভাবে, যে একটা এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর তো আমাকে একটা সঠিক ফোর্স তো লাগবে। এর আগে আমি বলে দিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর 10 নিউটন লাগছে, কিন্তু এটা তো কোনাকুনিভাবে একটা কোণে ফোর্সটা লাগছে, তাহলে আমি সেজন্য সেই ফোর্সটাকে আমি কি করলাম ভেঙে নিলাম, সুবিধা হয় এই বরাবর আমি সোজাসুজি একটা ফোর্সটা পেয়ে গেলাম, ওই জন্য আর ভেঙে নিলাম, বুঝতে পারলে তো, ভেঙে নিলাম। এবার আমাকে এখানে বলছে যে বন্ধু তোমার নর্মাল কত হবে বলো, তোমাকে নর্মাল এন এর মান কত হবে, এন এর মান কত হবে, আর বস্তুটা ভর বলেছে আবার 4 কেজি নিয়ে আমি, ঠিক আছে 4 কেজি আমি ভর নিই,
ঠিক আছে, বস্তুর ভর বলে দিছি। তাই নিশ্চয়ই 4, আমি কি বললাম 4 × 10 মানে mg, এটা নিচের দিকে কাজ করবে। আর নর্মাল কি করবে, নর্মাল উপরের দিকে কাজ করবে, নর্মাল উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, নর্মাল বের করতে ভীষণ ভালো করি, যেহেতু আমাকে নর্মাল বের করতে বলছে এবং বস্তুটা উপর নিচে কোথাও যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই এই উপরের টোটাল ফোর্সটা আর নিচের টোটাল ফোর্সটা পরস্পর সমান আছে, সমান আছে। তার মানে আমি লিখবো n প্লাস 5√2 সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 40। আরে উপরের ফোর্স আর নিচের উপর সমান বলে তো বস্তুটা এখানে আছে, মানে উপর নিচ করছে না। এবার দেখো n প্লাস 5√2 সাইন 45 সমান কত 1/√2, তাই তো? হ্যাঁ 1/√2 ইন্টু 1/√2, √2 কেটে দাও বাবা শোনা, ইকুয়াল টু 40 হয়। তাহলে দেখো এখান থেকে সিম্পল ভাবে আমরা কি বলতে পারি, n এর মান 40-এর মধ্যে 5 বাদ দিলে 35 হলো, তাহলে n এর মান আমার আসলে কত 35। বুঝতে পারলে? আমি শুধু n মানে mg না, আমি বলেছি উপরের টোটাল ফোর্স আর নিচের টোটাল ফোর্সটা সেম থাকবে। তাহলে উপরের টোটাল ফোর্স এইটা এই কম্পোনেন্ট তো উপর দিকে চলে গেছে, মানে এই ফোর্সটাও লাগছে এর কাছে, আবার নিচের দিকে ফোর্সটাও লাগছে। এ দেখো এই অ্যাঙ্গেলে বলটা গেছে, তার মানে কি শুধুমাত্র এই অ্যাঙ্গেলে বল লাগছে না, উপরের দিকেও বল লাগছে, নিচের দিকেও বল লাগছে। সেই জন্য আমি ওই উপরের টোটাল ফোর্সটাকে আর নিচের টোটাল ফোর্সকে সমান করলাম, যেহেতু বস্তুটি কি বললাম ভার্টিক্যালি উঁচু নিচু কিছু করছে না, সেই জন্য আমরা এন এর মানটাকে 35 পেলাম। এন এর মান সবসময় mg বললেও ভুল করলে চলবে না, সিম্পল। তাহলে ক্লিয়ার ব্যাপারটা কি, এন বের করে ফেললাম। এখান থেকে যদি আমি আবার কি বের করে শোনা বলো তো আমাকে, ইএফ কি এর মান কত হবে? আরে ভাই এই পয়েন্টটা এই কোএফিসিয়েন্ট হচ্ছে 0.2, আমি বলে দিলাম। তাহলে এফ টি কত হবে 0.2 মিউ এস ইন্টু এন, এন কত আমি পেয়ে গেলাম 35 পেয়ে গেলাম। আরে ভাই 2/10 ইন্টু 35 পেলাম, 2/10 35 পেলাম, আমরা কত পেলাম 2/5 পেলাম, 5 7 35 পেলাম, তার মানে এখানে 7 হলো, 7 নিউটন, 7 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করছে 7 নিউটন এই ধারে কাজ করছে। আর এই ধারে কত বলতো, এই ধারে 5√2 cos 45, cos 1/√2, তাহলে কত হচ্ছে 5 নিউটন। তার মানে দেখো ব্যাপারটা কিরকম হয়ে গেল, 7 নিউটন কিন্তু এই ফ্রিকশন ফোর্সটা কিন্তু এর থেকে বেশি হয়ে গেছে 5 নিউটন। তাহলে সে কি করবে, ফ্রিকশন ফোর্স যদি এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে চলে যাচ্ছে ব্যাপারটা। তাহলে অ্যাকচুয়ালি বস্তুটা কি করে থামার চেষ্টা করে, থামবে, মানে যে বল দ্বারা টানছি তার থেকে পেছনের বলটা বেশি, তাহলে কি বস্তু কি হবে, চলবে না। তো পেছনের বলটা বেশি হলে বস্তু চলবে না, বস্তু থামবে, থেমে যাবে। ঠিক আছে, যদি কাইনেটিক ফ্রিকশন ধরো এইভাবে চলছিল, চলতে ধরো এই মানটা আমার চলে আসলো, তাহলে কি হবে, বস্তুটা চলবে না, বস্তু থেমে যাবে সিম্পলভাবে। অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশন দ্বারা বোঝালে জিনিসটাকে আরও ভালো হতো, তা আমি তোমাদের কাইনেটিক ফ্রিকশন অনুযায়ী বোঝানোর চেষ্টা করলাম। এই হচ্ছে ব্যাপার, কাইনেটিক ফ্রিকশন ব্যাপারটা। এবার আমরা স্ট্যাটিক ফ্রিকশন একটা উদাহরণ দেবো, ঠিক আছে। 7 নিউটন আর একটা 5 নিউটন গেল, তার মানে বস্তুটা ইধার সরে আসার চেষ্টা করবে, বস্তুটা চলবে না, তাহলে কিন্তু এটা কাইনেটিক ফ্রিকশন আর হবে না, তখন সেটা স্ট্যাটিক ফ্রিকশন রূপান্তরিত হতে থাকবে, মানে থেমে যাওয়ার চেষ্টা করবে। এবার দেখো স্ট্যাটিক ফ্রিকশন না ব্যাপারটা, স্ট্যাটিক ফ্রিকশন যখন লাগে যখন বস্তুটা চলার চেষ্টা করে, এখানে তো না মানে থেমে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আসি স্ট্যাটিক ফ্রিকশনের দিকে। বন্ধুরা কমেন্ট করবা, কোথাও বুঝতে না পেলে কমেন্ট করবা, যেহেতু পড়া ঠিকঠাক আসে কিনা বা আরও অন্যান্য কিছু উপায় করা যায় কিনা কমেন্ট করবা, তোমাদের অনুযায়ী আমরা ভিডিও করার চেষ্টা করবো, তোমাদের মত অনুযায়ী। ঠিক আছে, এবার আমরা একটু স্ট্যাটিক ফ্রিকশন বলি, তারপর দেখো পিয়াকে দাও ঘাটা ঘাট কি করে হয় আমি তোমাদের বলছি। দাঁড়াও ধৈর্য ধরো। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ব্যাপারটা একটু আলাদা। আমি তোমাদের বললাম স্ট্যাটিক ফ্রিকশন হয় না, লিমিটিং ফ্রিকশন হয়। লিমিটিং ফ্রিকশন কি, এই ব্যাপারটা খুব একটা এরকম, দেখো আমি তোমাদের বলছি। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, তো বস্তুটা কি করছে, এম ধরো একটা বস্তুটা কি করছে, চলার চেষ্টা করছে, বস্তুটা চলার চেষ্টা করছে কিন্তু চলতে পারছে না, তার মানে আমার ফ্রিকশন ফোর্সটা অবশ্যই চলার থেকে বেশি আছে। চলার থেকে বেশি থাকলেও ধরো এটা তোমার হচ্ছে 13 নিউটন আর এটা তোমার হচ্ছে ধরো 20 নিউটন। ব্যাপারটা বুঝো, 20 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে বস্তুর কি এই ধরো যাওয়া উচিত, তাও যাচ্ছে না। যাবে না কেন, স্ট্যাটিক ফ্রিকশন বা লিমিটিং ফ্রিকশনের ওপরে যতদিন এ না যাবে, লিমিটিং ফ্রিকশন মানে কি, ধরো এর লিমিটিং ফ্রিকশন 13 নিউটন না, এর লিমিটিং ফ্রিকশন ধরো এর লিমিটিং ফ্রিকশন হচ্ছে 18 নিউটন, অর্থাৎ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ধরো এর লিমিটিং ফ্রিকশন হচ্ছে 18 নিউটন,
অর্থাৎ 18 নিউটন যখন ফ্রিকশন হয়ে যাবে, 18 নিউটন অব্দি যখন ফ্রিকশন বলে এখানে প্রয়োগ করে দিবে, যখন আমি 19 নিউটন ফ্রিকশন যখন 19 নিউটন হয়ে যাবে তখন না বস্তুটা চলতে থাকবে। এই 18 নিউটনটাই হচ্ছে ওর লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন মানে কি, যে এই ফ্রিকশন বলটাকে যখন ক্রস করবে তখনকার বস্তুটা চলতে থাকবে, না হলে বস্তুটা চলতে থাকবে না। স্ট্যাটিক ফ্রিকশনের মান কিন্তু আছে, দেখো এখানে 20 নিউটন, তুমি এখানে ধরো 21 নিউটন করলা, এখানে দেখবা বেড়ে কি হলো 15 নিউটন হয়ে গেল, ঠিক আছে। এখানে ধরো 22 নিউটন করলা, তাও এই বেড়ে দেখা যাচ্ছে কত হলো 16 নিউটন হয়ে গেল, 16 নিউটন হলো। তার মানে কি স্ট্যাটিক ফ্রিকশন যেটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা দেখো যতক্ষণ পার না করবে ততক্ষণই স্ট্যাটিক ফ্রিকশনটা চেঞ্জ হয়েই যাবে, কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এই যে 16 নিউটন দেখছো তো, এই 16 নিউটনটা পরবর্তী ওরা কনভার্ট হয়ে যাবে স্ট্যাটিক ফ্রিকশনে, 16 নিউটন কনভার্ট করলে 22 নিউটন করে ফেলবো, তোকে আমি নড়তে দিব না। লিমিটিং ফ্রিকশন যখন ক্রস করবি তখন আমার আর ক্ষমতা নাই, আমার সর্বস্ব শেষ, তখন তুই নড়তে পারবি, তাছাড়া ও নড়তে দেবে না। ওই 13 নিউটনটাকে ওর কনভার্ট করে দিবে, 22 নিউটন করে দিবে, দুদিকে সমান বল দিবে। কিন্তু যখন আমি দেখা যায় এখানে 25 নিউটন প্রয়োগ করে দিলাম আর এখানে ধরো 19 নিউটন হয়ে গেল, সরি 19 নিউটন ধরো হয়ে গেল, তখন কি হবে, বস্তুটা এখানে চলতে থাকবে। লিমিটিং ফ্রিকশন যেই ক্রস করবে তখন বস্তুটা ধরে চলতে থাকবে। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন এবং বেসিক ডিফারেন্সিয়েশন। লিমিটিং ফ্রিকশন হচ্ছে এটা, যখন আমার লিমিটিং ফ্রিকশনটা ক্রস করবে বস্তুটা, যখন আমি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার সাথে সাথে যখন লিমিটিং ফ্রিকশনটা ক্রস করবে তখনই কিন্তু বস্তুটা চলতে শুরু করবে। এই জন্য আমি তোমাদের বলছিলাম স্ট্যাটিক ফ্রিকশনটা এমন অবস্থা, বস্তুর রেস্ট আছে কিন্তু মনে হচ্ছে বস্তু চলতে শুরু করবে এমন প্রবণতা, যখন বস্তু মুভ করছে সেই প্রবণতায়, সেই টেন্ডেন্সিতে যে ফ্রিকশন লাগে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। দেখো এর মনে হচ্ছে বস্তুটা মুভ করবে, আর একটু বল প্রয়োগ করলে মুভ করবে, এমন অবস্থায় আমার স্ট্যাটিক ফ্রিকশনটা কাজে লাগে। তাহলে তোমাকে কেউ যদি বলে যে বস্তুর রেস্ট অবস্থায় আছে, তখন কিন্তু সবসময় তুমি লিমিটিং ফ্রিকশন, এই যে এফ এস তোমরা বলো, এটা কিন্তু সবসময় লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটাকে আমরা বলি মিউ এস ডট এন, অর্থাৎ এই ফ্রিকশনটা যখন পাস করে যাবে লিমিটিং ফ্রিকশন তখন তোমার বস্তুটা চলতে শুরু করে। সিম্পল কথা, আমি একটু বেসিকও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন এখানে। এবং আশা করি তোমরা মানে ফ্রি বডি ডায়াগ্রাম তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা এখান থেকে যদি ফ্রিকশনের ভ্যালু বলে তাহলে তোমরা এখানে বের করে নিতে পারবে যে ফ্রিকশন কত বল প্রয়োগ করছে, তো সেগুলো সিমিলারলি তোমরা বের করে নিতে পারবে, ঠিক আছে। আর কোফিশিয়েন্ট তোমাদের যে কোফিশিয়েন্টের যে মান, ফ্রিকশন যে কোফিশিয়েন্ট তার মান কিন্তু ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে জিনিসটাকে আরও পরিষ্কার করার চেষ্টা করি। চলো।